নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই সব কিছু নীলিয়ে দিও। মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায়, আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নেবার আকাল। নীল বাতাসেও বেনীল ভেজাল ভেসে বেড়ায়। আহা হা হা, যেতে দাও সেদিনের মতো। আহা হা হা, পেতে দাও সেদিনের ক্ষত। আহা হা হা, নীল শরীরে তোমায় ছোবো। আহা হা হা, নীল সাগরে ভাসিয়ে দেব। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। মনে তো হয় পুরো গানটাই গাই, ভীষণ প্রিয় গান রূপম ইসলামের, নীল রং ছিল ভীষণ প্রিয়। তো এই গানটা আজকের ইন্ট্রোডাকশানে কেন গাইলাম অবশ্যই করে বুঝতে পারছেন কি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন। সন্দীপের ভিডিওটা নিয়ে কথা বলবো। তো সবার আগে ওর যে সুন্দর নীল রঙের যে পুরো বাড়িটা, যেটা দেখে মেঘের মতো মনে হতো, মানে আলো আধারি ছায়া, মেঘ, কালো মেঘ, কোথাও হালকা নীল রঙের মেঘ, এই যে একটা আকাশের মতো লাগছিল, তার মধ্যে হঠাৎ করেই একটু লালের ছোঁয়া চলে এসেছে। তো সেই জন্যই বললাম, আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নেবার আকাল। তো যাই হোক, বর্ডারগুলো দেখলাম দিয়েছিল, লাল লাল দিয়েছে, তো দিয়েছে বাট আমার আগের দিন একটা বেশি ভালো লাগছিল, মানে পুরোটাই যখন ওই নীল রং ছিল বেশি ভালো লাগছিল। তো যাই হোক, পুরোটা যখন কমপ্লিট হবে তখন আবার দেখা যাবে যে ঠিক কীরকম লাগে। তো আজকের সন্দীপের ভিডিও দেখলাম, মানে ফাটাফাটি ভিডিও, কারণ আজকের ভিডিওটা হচ্ছে পিকনিক নয়, আজকের ভিডিওটা হচ্ছে খাওয়া দাওয়ার ভিডিও, সেলিব্রেশনের ভিডিও। কিসের সেলিব্রেশন? না, সীমার 50K হয়েছে সাবস্ক্রাইবার, সেই উপলক্ষে সীমা ওদেরকে ট্রিট দিয়েছে। তো ওই আকেলে আমরা সব বাদ পড়ে গেলাম, ঠিক আছে? আমাদের কিন্তু ভাড়ে মাপ ভমানি, কিচ্ছু পেলাম না আমরা। তো যাই হোক, আমরা এই দুঃখটা কিন্তু মনের মধ্যে রেখে দেবো। যতক্ষণ না কিছু পাচ্ছি আমরা, ততক্ষণ এই বুকের মধ্যে কিন্তু ব্যথাটা চিনচিন করবে। তো যাই হোক, ভিডিও শুরু হলো, প্রথমেই সীমাকে দেখালো যে সীমা সমস্ত গুছিয়ে বাজার করে নিয়েছে। তো ওদের কি হবে আইটেম? খাসির মাংস, আর হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস, আর দেখলাম মাশরুম। তো মাশরুমটা বললো পেয়েছি তাই জন্য নিয়েছে, আর মাশরুমের কোনো আইটেম করলো না। তো শুনলাম অনেকেই ওখানে আছে যারা কিনা নিরামিষ খায়, যাদের জন্য পনির করেছিল। তো যখন নিয়েই এসেছিলো মাশরুমটা, কড়াইশুঁটি আলু দিয়ে কষা মাশরুম কষা, দারুণ লাগে খেতে। যেরকম পনিরের রেসিপি সেম, ওরকমই সেম রেসিপি। হ্যাঁ, পেঁয়াজ রসুন নিশ্চয়ই খায়, তো সেই পেঁয়াজ রসুনটা দিয়ে পরে দারুণ লাগে মাশরুম কষা, আমার ভীষণ প্রিয়। তো দেখলাম রান্না হচ্ছে সবাই মিলে। তো বললো যখন সবাই মিলে খাওয়া দাওয়াই হবে, তাহলে রান্নাটা বরং বাইরেই হোক। এখন তো ওই উঠোনের মধ্যে উনুন আছে, সবই আছে, তাহলে বাইরেই বেশ হই করে রান্না হবে, একসাথে সবাই মিলে খাওয়া হবে। তো এটাই তো বেশ মজা লাগে। তো সেরকম হলো। দেখলাম বাবলু পিসি আছে, তারপর আরও ওদের পারিপার্শ্বিক যারা, যেমন এক ঠাম্মি, সবসময় উনি থাকেন, মাঝে মাঝেই উনিও ছিলেন। সবাই মিলে একসাথে হাতে কাজ করে ওরা সুন্দরভাবে রান্নাবান্না করলো। তার মধ্যে প্রচুর খুনসুটি মজা সমস্ত কিছু রয়েছে। কিন্তু তার আগে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে গিয়ে আমাদের কৃষাণুর শরীরটা ভালো না। তো কৃষাণুর শরীরটা তাই জন্য এর আগেও ওষুধ খাওয়ানো হয়েছিল, যেহেতু জ্বর এসেছিলো। তো নিশ্চয়ই আমি আই গেস প্যারাসিটামল খাওয়ানো হয়েছিল, কিন্তু তার সত্ত্বেও কাজ হচ্ছে না। তো সেই জন্য দেখলাম কৃষাণুকে নিয়ে যাওয়া হলো কোথায়? বাতকুল্লা, ওদের যে ভৌমিক ক্লিনিক আছে, যেখানে সবসময় ওরা সব মানে ডাক্তার ওখানেই দেখাতে যায়, কারণ শিলাদেবীও ওখানে দেখিয়েছিলেন। তারপর কৃষাণুকেও এর আগে ওখানেই নিয়ে যাওয়া হয়েছিল। তো ওদের মোটামুটি বাধা ধরা হয়তো ডক্টর, যে কিনা পুরোপুরি দেখে। অ্যাকচুয়ালি এই ডক্টর তো সাধারণত মানে সবারই পার্সোনাল থাকে, যে আমি এই ডাক্তারকেই দেখাই, আমি এই ডাক্তারকেই দেখাবো। তার মধ্যে বিশেষ করে পিডিয়াট্রিশিয়ান যারা থাকে, তাদের তো একই রকম। মানে আজকে আমি ছোট আমার বাচ্চাকে যেই ডক্টর দেখছে, প্রথম থেকে চেষ্টা করব সেই যেন থরলি দেখে, যতক্ষণ না বড় হয়ে যাচ্ছে তত অবধি। তো সেক্ষেত্রে এই ভৌমিক ক্লিনিকেই কিন্তু
আমি যেতে দেখেছি। তো যাই হোক, এই ভৌমিক ক্লিনিক যাওয়া নিয়ে দেখলাম এই ঘোড়ামুখী অনেক কথা বলছে। বলছে যে বাচ্চাটার একটু যত্ন নেওয়া হয় না। তো পুরোপুরি ডিসকাস করব, কিন্তু তার আগে একটা কথা বললো যে বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, মনে হলো কোনো জেনারেল ফিজিশিয়ানের কাছে নিয়ে গেছে, একটা কোনো স্পেশালিস্ট ডাক্তার, মানে যে বাচ্চার জন্য স্পেশালিস্ট মানে পিডিয়াট্রিশিয়ান, তার কাছে নিয়ে যাওয়া হয়নি। তো এই ঘোড়ামুখী ও যে ভিডিও ফাস্ট করে দেখে, ঠিকমতো ভিডিও দেখে না, তার প্রমাণ ও বারবারই কিন্তু দেয়, আর নিজেও সেটা বলেও স্বীকারও করে যে আমি একটু ফাস্ট করে দেখি, তো অনেক জিনিস আমি ঠিকমতো বুঝতে পারি না। বাট তোমরা তো আছো, মানে ওর দর্শকরা, তোমরা তো আছো, মানে ওর বাবার চাকর সবাই, সেই চাকররা সব ধরিয়ে দেবে ওর যা যা ভুল হয়েছে, যা যেখানে যেখানে ভুল করেছে, বাবার চাকরগুলো ওকে ধরিয়ে দেবে। ও সেটা নিয়ে আবার পরে ভিডিও করে বলবে আমার ভুল হয়ে গেছে, আমি এটা বুঝতে পারিনি, আমি ফাস্ট করে দেখেছি, আমার কানে হেডফোনের জায়গায় অন্য কিছু বোঝাচ্ছিল, এই ধরনের কথাবার্তা। তো আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিও ক্লিপটা আপনারা দেখলে দেখুন, তারপর আমি আসছি। তো দেখলেন এখানে পরিষ্কার দেখা গেল কটা বাচ্চা আপনারা দেখতে পেয়েছেন। আমি কিন্তু বেশ কয়েকজনকে দেখতে পেয়েছি। প্রথমত যখন ওরা ঢুকছিল তখনই দেখবেন ওই যেখানে মানে যে ভৌমিক ক্লিনিক, ওখান থেকে বাইরের থেকে পর্যন্ত বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল। মানে ওই সময় যে ওখানে কোনো বাচ্চার ডক্টর বসে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। ওখানে একটি এপাশে প্রথম যখন ঢুকলো দেখলাম একটি বাচ্চা, সে একটু বড়, কিন্তু তারও কিন্তু সেই পিডিয়াট্রিশিয়ানই দরকার। আর তাছাড়াও আরও অনেক বাচ্চা ছিল, একজন কোলের মধ্যে ছিল। তো এরকম ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় রয়েছে। বাচ্চারা নিশ্চয়ই লাইন ধরে এক জায়গায় বসে থাকবে না, তাদেরকে ভুলিয়ে ভালিয়ে রাখতে হয়। এখানে ওদের ডাক্তারের সাথে সাথে বড়দের ডাক্তারও বসে, তো সেখানে বাচ্চাদেরকে ভুলিয়ে ভালিয়ে এদিক ওদিক ঘুরিয়ে তো রাখতে হয়। তো এখানে আমি তো পরিষ্কার ঢুকেই প্রথমত আওয়াজ পাচ্ছিলাম বাচ্চার, আর দ্বিতীয়ত দুজনকে চোখে দেখেছি। আরও তো এরকম অনেকেই ছিল হয়তো, বাট ও চোখে দেখে না। ওই যে ওর সম্পর্কে আমি অনেক কথা বলতাম, তার মধ্যে একটা ছিল আমি দেখি কম বলি বেশি, অনেক দিন পর আমি দেখি কম বলি বেশি। এই ঘোড়ামুখী অশিক্ষিত ডিগ্রিধারী দেখে কম বলে বেশি, সেই জন্য বারবার ওর মুখের মধ্যে চুনকালি পড়ে। তো ওই কৃষাণুকে অবশ্যই ওরই ডাক্তার, যে যার আন্ডারে ও থাকে, আমার মনে হয় সেই দেখেছে। আর যদি তিনি নাও সেই সময় অ্যাভেলেবেল থাকে, তো সেই সময় যে পিডিয়াট্রিশিয়ান অ্যাভেলেবেল ছিল তাকেই দেখানো হয়েছে, তো দেখিয়ে ওষুধ নেওয়া হয়েছে। তো যাই হোক, সেখানে সেই ওষুধটা নিয়ে যখন সন্দীপ দেখাচ্ছিল, তখন সন্দীপ বলল যে ডাক্তার বলেছে যে কৃষাণুর একটু ইমিউনিটি পাওয়ার কমে গেছে। ব্যাস এই শুনেই ঘোড়ামুখী রে 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 এই ইমিউনিটি 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 ইমিউনিটি। তো সেই শুনে ব্যাস ঘোড়ামুখী কি না ইমিউনিটি কমে গেছে, ইমিউনিটি কমে গেছে। সেখানে সোজা চলে আসলো ওর তুলনা, যে আমারও ছোটবেলায় ইমিউনিটি কম ছিল, ওর তো ইমিউনিটি এখনও কম। ও বলে এখন তবে বেড়ে গেছে, জবের থেকে ওই যে গিয়ে সেশনের নামে ঠ্যাং ফাঁক করে উপর দিকে শুয়ে থাকতো, কি জানি কোথায় কি গুজেছে, তারপর থেকে কিন্তু ওর ছিপিটা আটকে গেছে। এখন দেখুন দিব্যি, মানে একটা বাড়ির মধ্যে সবচেয়ে বড় থালা, সেই থালার মধ্যে এক থালা বসে বিরিয়ানি, কি সুন্দর ঢিপায়। এমন মানে ঢিপানোর এমন ওর ইলাজ হয়েছে, লোকের আর কি লোককে ভুল বুঝিয়ে লোকের পেছন মেরে পয়সা ইনকাম করে এমন ট্রিটমেন্ট করেছে যে এখন শুধু গেলা গেলা আর গেলা। ওই গেলা আজকেও দেখলাম কি না কুরকুরে গিয়ে কিনে নিয়ে আসছে, যে আমি অনেক দিন কুরকুরে খাইনি, আমার খেতে ইচ্ছা করে। তো অবশ্যই বলছি, তার মধ্যে বলি যে ইমিউনিটি পাওয়ারের কথা তুই যে বলছিস, তা তোর ইমিউনিটি পাওয়ার এত কম কেন? তোর তো মা ছিল। তুই যে বলতে চাইছিস যে ওর মা নেই, আরে আমার মা, বাচ্চাটার মা নেই, বাচ্চাটা যত্নে থাকে না, তাই জন্য ইমিউনিটি পাওয়ার কমে গেছে। তা তোর তো মা থাকা সত্ত্বেও তোর ইমিউনিটি পাওয়ার ছিল না, তো নাকি মায়ের পেট থেকেই ইমিউনিটি পাওয়ার ছিল না, তুই বলেছিস। তাহলে এখানে এই 6 মাস ওর মা নেই, 6 মাস ওর কাছে নেই, তো তাতে অবশ্যই মানে বোঝা যাবে যে বাচ্চাটা প্রথম থেকেই কতটা কষ্টে আছে, খারাপ আছে। হতেই পারে মানুষের, হতেই পারে অনেক কিছু মানুষের হতে পারে, বাচ্চাদের তো অনেক রকম কিছু হয়। তো সেইগুলো তুই বুঝবি না। এদিকে তুই বলেছিস তুই নাকি তোর বোনকে কোলে পিঠে করে সন্তান সম মানুষ করেছিস, তাহলে দেখিসনি বাচ্চাদের কত কিছু হয়? আমার মনে হয় দেখিসনি। তাকে মানে তোর কাঁধে চাপিয়ে দিয়ে তোর মা হলডুকডুক করতে বেরিয়েছিল, আর তুইও মনে হয় ওই বাচ্চাটাকে মানে ফেলে দিয়ে নিজের মজা
গুলো লুটতি, সেই জন্য ওই বাচ্চাটাকে ভালো করে তুই দেখতে পারিস নি, তাই জন্যই জানিস না। যদি জানতিস তাহলে এই কথাগুলো বলতিস না। তো যাই হোক, ইমিউনিটি পাওয়ার যেরকম কমেছে সেটা বাড়ানোও যায়। তো যেহেতু কৃষাণু দুধ খায়, ওকে ওই যে হেলথ ড্রিঙ্কগুলো আছে, যে প্ল্যান্ট মিল ওগুলো, ওই পিডিয়াশিওর টাইপের যেগুলো, সেগুলো অবশ্যই খাওয়াতে হবে। আর তার সাথে সাথে ওষুধ আছে, তো প্রপার ওষুধগুলো খাবে, তার সাথে প্রপার ডায়েট। হ্যাঁ, এই কথাটা কিন্তু আমি দুদিন আগের ভিডিওতেই বলেছিলাম যে ও যেগুলো খাবারগুলো খাচ্ছে সেগুলো হয়তো পুরোপুরি ওর যে মানে যতটুকু পুষ্টি লাগে সেটা হয়তো হচ্ছে না। তো সেই জন্য ওকে আলাদা করে একটু খাবার খাওয়ানোর দরকার আছে। মাছটাও খায় দেখেছি, তো শুকনো ভাত আর মাছ দিয়ে যদি খেতে হয়, ভাত কতটা খেতে পারে সেটা নিয়ে একটু সন্দেহ আছে। তো সেই জন্য ওর জন্য সারাদিনে একটা কোনো আইটেম আলাদা করে দিলে আমার মনে হয় ভালো হয়, যেটা দিয়ে ও খেতে পারে। তো যাই হোক, তো সেটা নিয়ে এই ঘোড়ামুখী তো বলছে, তোমরা সবসময় বলো আমাকে যে বাচ্চা নিয়ে তুই কিছু বলিস না, তোর বাচ্চা নেই তাই জন্য তুই জানবি না। আমি টাইলসের সম্পর্কেও এখন বললে তোমরা বলো যে তোর বাড়িতে টাইলস আছে, যে তুই টাইলসের সম্পর্কে বলছিস। অ্যাকচুয়ালি এটা সত্যি কথা, যে যেটা ইউজ করেনি। আজকে হঠাৎ করে আমি যদি ফুটবলের সম্পর্কে বিশাল কোনো জ্ঞান ঝাড়ি যে এইরকমভাবে গিয়ে গোল করতে হবে, এইভাবে কাটাতে হবে, ওইভাবে কাটাতে হবে, সেই কথাগুলো যারা ফুটবল খেলে তারা দেখে হাসবে যে দিদি আপনি বলছেন কি, আপনি জানেন মাঠের মধ্যে কীরকম হয়, হ্যাঁ প্র্যাকটিক্যাল লাইফে কীরকম হয়, আপনি কি জানেন না, তাহলে এই কথাগুলো বলছেন কি করে? আপনি কি বা কোনো অধ্যয়ন করেছেন? এরকম প্রচুর ফিল্ড আছে যেখানে কিন্তু কোনো মানুষ যেই প্রফেশন নিয়ে কথা বলছে সেই প্রফেশনটা সে হাতে কলমে না করলেও কিন্তু তার জ্ঞান থাকে। আমি একটা ছোট্ট উপমা দিচ্ছি, যেমন এই যে ক্রিকেট জগতে এমন একজন কমেন্টেটর আছেন যিনি কিন্তু কোনোদিনও ব্যাট বল ধরেননি, কিন্তু উনি ক্রিকেটটাকে পড়েছেন, উনি ক্রিকেটের সম্পর্কে জেনেছেন। হর্ষা ভোগলের কথা বলছি আমি। সাধারণত দেখা যায় ক্রিকেটার যারা আগে ক্রিকেট খেলে তারাই পরবর্তীকালে যখন রিটায়ারমেন্ট হয়ে যায় তারা বসে কমেন্ট্রি করে, তাই তো? বাট একমাত্র উনি, এই এত ক্রিকেট তারকার মাঝখানে একমাত্র উনি আছেন যিনি কিন্তু কোনোদিনও প্র্যাকটিক্যালি মাঠে নেমে খেলেননি, কিন্তু তাও ওনাকে কেউ প্রশ্ন করেন না, আরে মশাই আপনি তো খেলেননি, আপনি কি করে এটার কথা বলছেন? কারণ উনি অধ্যয়ন করেছেন। তাহলে সত্যিই তুই যদি অধ্যয়ন করতিস, তো তোর মধ্যে যদি সত্যিই তুই অতটা সেন্সিটিভ হতিস না, তাহলে তো এই প্রশ্নটা কেউ করতো না তোকে। কারণ প্রচুর মানুষ আছে যারা কিন্তু বাচ্চা প্রসব না করেও তারা বাচ্চার সম্পর্কে এমন টেক কেয়ারের কথা যারা জানে তারা ঠিক সেইভাবে বলবে, তাদেরকে কেউ প্রশ্ন করে না। বাট তোর মুখে মানায়? তুই কি জানিস? তুই বলছিস বাচ্চার নিয়ম আনুবর্তিতা, তুই এত ডিসিপ্লিনে থেকে তোর কি হয়েছে? তোর বর এত ডিসিপ্লিনে থেকে তার কি হয়েছে? তোরা দুজনে কেউই সেরকমভাবে লাইফে কোনো রকম সাকসেস পাসনি। তোর বড় তো এত মানে টাইম টু টাইম খেত, টাইম টু টাইম স্কুলে যেত, সমস্ত কিছু হচ্ছে, কিন্তু দেখ অবস্থা, দেখ আজকে তোর কথা উঠতে আর বসতে হয়। ওটা কোনো লাইফ? তো সেই জন্য নিয়ম মানুষের জন্য হয়, মানুষ নিয়মের জন্য হয় না, ঠিক আছে? মানুষকে চলার জন্য যেটুকু দরকার ঠিক হবে। একটা বাচ্চা তো যেটা জানিস না সেটা নিয়ে বলবি না। আর সত্যি কথাই, যতদিন না টাইলস লাগানো হচ্ছে টাইলসের সম্পর্কে বলবি না। দূর থেকে দেখে যেরকম মনে হয় সেরকম কিন্তু দুনিয়াটা সব কিছু নয়, ঠিক আছে? তো যাই হোক, এটা সত্যি কথা যে ওর একটু স্পেশাল কেয়ার লাগবে, অবশ্যই সেটার দিকে খেয়াল রেখো। আর সবচেয়ে বড় কথা, ওর মানে দেখছি একটু ঝিমিয়ে রয়েছে, একটু কম কথা বলছে, এটা কিন্তু একটু চিন্তার বিষয়। এবার শরীরের সাথে সাথে ওর মনের খবরটাও কিন্তু রাখতে হবে, হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ওর মনটা ঠিক আছে কিনা। বাচ্চা মানুষ অনেক সময় অনেক কিছু বলতে পারে না, হ্যাঁ, কিন্তু ওর যখন আজকে শুনছিলাম যে বলছিল যে পার্কে যাব, তো একটু পার্কে যদি যেতে পারে। সবসময় আমি জানি সন্দীপেরও সময় হয় না, কারণ ওকেও একদিকে সমস্ত কিছু এক হাতে সামলাতে হচ্ছে। তো সেক্ষেত্রে ওকেও মানে এই কথাটা বলা যে তুমি রোজ নিয়ম করে নিয়ে যাবে, আমার মনে হয় ও পারবে না। কিন্তু তাও মাঝে মাঝে অন্তত সপ্তাহে যদি দুদিনও সময় পেয়ে ওকে একটুখানি নিয়ে যেতে পারো, একটু যদি বাইরে বেরিয়ে ওর মনটা ভালো হয়, তাহলে কিন্তু ওর মন ভালো হলে তার এফেক্ট কিন্তু ওর শরীরের ওপরেও পড়বে। তোমরা আরামসে দেখতে পারবে যে ওর দেখো, যেমন কিনা শিলা দেবীও সারাদিন কাজবাজ করে ওনার আর ইচ্ছা হয় না যে একটুখানি ওকে আলাদা করে কিছু টাইম দেওয়ার। এই কাজের মাঝখানেই ওকে টাইম দিচ্ছে।
আলাদা করে ওনারও তো একটা মানে কি বলবো এন্টারটেনমেন্ট আছে, উনি মোবাইল নিয়ে একটু দেখতে পছন্দ করেন জানি, একটু ভিডিও দেখেন। এবার সারাক্ষণ কাজবাজ করে যদি বসে মোবাইলটা একটু দেখছেন, তার মধ্যে যদি এবার কৃষাণু কোনো বায়না করে, অবশ্যই তারও মনে বিরক্তি আসাটা স্বাভাবিক। আমি একজন মা হয়ে বলছি, আমার ঘরে আমার 2 সন্তান 3 সন্তান, আরেকটাও তো আছে, বাট সেরকম বলছি, তাদেরকে সামলে আমি দেখেছি, তো আমি তাই জন্য জানি যে এটা চলে আসে। তো সেক্ষেত্রে যদি দাদা একটুখানি নিয়ে যায়, আর একটা কথা সন্দীপ বলবো যে যদি সম্ভব হয়, আমি জানি তোমাদের অনেক বাধ্যবাধকতা আছে, কিন্তু যদি সম্ভব হয় সমস্ত কিছু পিছনে সরিয়ে, যা বাধ্যবাধকতা তোমাদের আছে সেটাকে পিছনে সরিয়ে যদি পারো কোনোভাবে একটা হেল্পিং হ্যান্ড জোগাড় করতে, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। কারণ তোমার মাও পারছেন না। আগের দিন দেখলাম ওই নতুন ঘরটা যেখানে খাট আছে, সেখানে খাটের মধ্যে মানে ওই ফ্লোরটার মধ্যে সব ময়লাগুলো চেঁচে তুলে উনি করছিলেন, মুছছিলেন। তো এটা খুব মানে কষ্টের কাজ, বুঝতেই পারছি। তো এইগুলোর জন্য যদি একটু লোক কোনোভাবে জোগাড় করতে পারো, তাহলে দেখো আমার মনে হয় সেক্ষেত্রে ভালো হবে। তো যাই হোক, এবার হচ্ছে গিয়ে দেখলাম যে খাবার দাবার খুব ভালো হচ্ছে, একসাথে সবাই মিলে খাচ্ছিল। সন্দীপ কি সুন্দর খাবার দাবার পরিবেশন করে দিচ্ছিল, তো কৃষাণুও ওখানে দাদার পাশে বসে খেলো। সব মিলিয়ে কিন্তু ব্লগটা ভীষণ ভালো লাগলো। তার মধ্যে দেখলাম যে সন্দীপ বলল যে কোথাও একটা যাবে, বেড়াতে যাবে, তো তার জন্য গোছগাছ হচ্ছে। তো হ্যাঁ, অবশ্যই ওরও তো একটু চেঞ্জ দরকার। একটা ছেলে সারাক্ষণ এই একই জিনিস, একই মানে জিনিস নিয়ে নাড়াকাটা করছে, দেখছে 5টা বছর যার সাথে ছিল, সে বিন্দাস সমস্ত কিছু ভুলে তাদের যে একটা সন্তান আছে তাকে ভুলে সেই দায়িত্বটা একেবারে এড়িয়ে মানে সম্পূর্ণ মানে একেবারে একটা অবিবাহিত মেয়ের মতো ঘুরে বেড়াচ্ছে। তো সেক্ষেত্রে সেটা দেখে সন্দীপের মনেও কোথাও না কোথাও এই জিনিসগুলো কাজ তো করে, বাট সেই জন্য ওরও একটুখানি রিফ্রেশমেন্টের প্রয়োজন আছে। তো সেটার জন্য বললো কোথায় যাবে, তো দেখা যাক যখন যাবে কোথায় যাবে, সেখানে যখন যাবে দেখবো, ওটার জন্য দেখার জন্য অপেক্ষা করে রইলাম। তো জানি না তোমরা রাগ করবে কিনা, বাট আমি যেটা সত্যি সেটা তো বলবোই। তো এক্ষেত্রে একটাই কথা বলবো, কৃষাণু আজ ছোট, আজ 3 বছর, দেখতে দেখতে কিন্তু বড় হয়ে যাবে, সেক্ষেত্রে ওর ওপর পড়ার চাপ বেড়ে যাবে। তো আজকে চিন্তা করে দেখো, তোমার মায়ের যা বয়স, ওই অত বড় বাড়ির পুরো বাড়ির কাজ করে, তারপর 2 পদ বা 3 পদ রান্না করে, তারপর সেই মানুষরা যখন বসবে, তার কিন্তু আর ইচ্ছা করবে না যে সেই কৃষাণুকে আলাদা করে কোনো রকমভাবে সময় দিই। এই যে বিকেলবেলা একটুখানি পার্কে নিয়ে যাওয়া, তোমার বাড়ির পাশাপাশি কোনো পার্ক আছে বলে আমার মনে হয় না, ওটা একটু দূর। তো ওটা হয়তো তোমাকে বা তোমার বাবাকেই নিয়ে যেতে হবে, কিন্তু এই যে পাড়ার বাড়ির সামনেটা একটু রাস্তাটায় হাঁটা চলা করা, এই সমস্তগুলো করা, সেগুলো যদি করার মতো ইচ্ছাও ওরা থাকবে না, কারণ শরীর পারমিট করবে না। এখন চিন্তা করে দেখো, কদিন পর তোমাদের ওই অত বড় বাড়িটা ওপর নিচ মিলিয়ে ওনার পক্ষে সম্ভব হবে একাই অত বড় বাড়িটা মেনটেন করা? তো আমি বলি কি, কিছুই না, শুধুমাত্র ঘর মোছা আর বাসন মাজার জন্য একটা যেভাবেই হোক মানুষ রাখো। তার জন্য যদি তোমাদের কোনো দিকে কোনো সংসারের খরচা কাটে করতে হয়, তাই করো, কারণ শরীরটা আগে ভাই, আগে জান হে তো জাহান হে। আমি নাই থাকলে তাহলে আর এই টাকা পয়সা দিয়ে হবেটা কি, তাই না? হবেটা কি? তো দিনে দিনে ওর প্রতি কিন্তু তোমাদের টাইম আরও বেশি করে দিতে হবে। আজ বড় হলে জানি না, হয়তো আঁকা শিখতে চাইবে, কি গান শিখতে চাইবে, বা নাচ শিখতে চাইবে, সেই ক্লাসেসগুলোতে ওকে নিয়ে যেতে হবে। তো সেখানে এই সারা বাড়ি পরিষ্কার করার জন্য যদি শরীরটাকে খইয়ে দেয়, যেই আমার বক্তব্য একটা, যে হার্ড ওয়ার্কের থেকেও বেশি প্রয়োজন হচ্ছে স্মার্ট ওয়ার্ক। যেই জিনিসটা আমি মানুষকে দিয়ে করে নিতে পারবো, হ্যাঁ, 2 পয়সার বিনিময়, তার জন্য যদি আমার শরীরটা বাঁচে, সেই শরীরটাকে যদি আমি অন্য কাজে লাগাতে পারি, যেটা আমি ছাড়া অন্য কেউ করতে পারবে না, তো সেক্ষেত্রে আমার মনে হয় সেটা করা উচিত। কারণ এখানে এখন ভালো করেই জানো, আর যদি ওর মা ওর সাথে থাকতো, তাহলে কিন্তু এই শিলাদেবী যা কাজ করতো মা ছেলের পড়াশোনা, তারপর গান বাজনা, যেগুলো বললাম আর কি, এক্সট্রা কারিকুলার যা অ্যাক্টিভিটি, মা নিয়ে গিয়ে করতে পারতো। কিন্তু এখন সেটা তুমি ভালো করেই জানো সম্ভব নয়। তাহলে কাকে করতে হবে সমস্ত কিছু? শিলাদেবীকে। তো তার শরীরটাকে একটুখানি তোমরা মানে কি বলবো, একটু ওনার শরীরটাকে একটু বিশ্রাম দাও।
যে ওই কাজটা অন্য তোমাদের মনে যদি কিছু থাকে যে না এরকম লোক পাওয়া যাচ্ছে না, সেরকম লোক পাওয়া যাচ্ছে না, আমাদের মনের মতো লোক পাওয়া যাচ্ছে না, চিন্তা করে দেখো মনের মতো লোক কিন্তু থাকে না, মানুষের মনের মতো করে নিতে হয়, মানুষকে মনের মতো করে নিতে হয়, অ্যাডজাস্ট করতে হয়। আর আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাডজাস্টমেন্ট এটা তোমাকে করতেই হবে। তো যাই হোক, এটাই আমি বললাম, আমার মনে হলো এই কথাটা, আশা করি তোমরা এটাকে বুঝবে, কারণ এটা আমার শুধু কথা নয়, আমি তো দর্শকদেরই একটা ভয়েস, আমি যে কথাগুলো দর্শকরা লেখেন সেটাকে তোমরা দেখছো বা দেখছো না, বাট যখন সেটা আমরা বলি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলি নিজেদের মুখে, দর্শকদের ধারণা হয় হয়তো এই কথাটা সেই ব্লগারদের অবধি পৌঁছাবে, তো সেই জন্যই তারা না আমাদের কথা শুনতে আসে আর আমাদের বলেন যে হ্যাঁ ঠিক বলেছো ঠিক বলেছো। আমি না এটাই বলতে চাইছি। তো যেরকম কিনা কৃষাণুর জন্য আমাকে স্পেশালি কিছু মানুষ কমেন্ট করে বলেছে যে ওর খাবার দাবারের জন্য প্লিজ আমরা তো বলছি তুমিও একটু বলে দাও, আমাকে তো এমনও বলেছে যে ফোন করে বলে দাও। আমি বলেছি না, আমার ভিডিও দেখে সন্দীপ, আমি ভিডিওর মাধ্যমেই বলে দেবো। তো সেক্ষেত্রে দেখো ওর ভালো, আমি জানি তোমাদের চেয়ে বেশি কেউ জানবে না, কিন্তু তাও আমরা এতগুলো মানুষ তো দেখছি ওকে এত ছোটোবেলা থেকে, তাই আমার মনে হয় যারা ভালোবেসে বলছে তাদের কথাগুলো একটুখানি শুনো। আর বাদবাকি এই যে পিঞ্চ করে, মানে এই তোমার ঘোড়ামুখী পিঞ্চ করে, যেমন আরেকটা কথা বলছে যে বাচ্চাটাকে দেখি সারাক্ষণ হাতে শুধু মোবাইল, তো বাচ্চাটাকে মোবাইলের অভ্যাস কে ধরালো জানিস কি? ঘোড়ামুখী কে ধরালো? এই যে তোর মিনা রে। এখন মিনা বলিস কেন রে? কি হলো? কিসের হুড়কো খাইছিস? হ্যাঁ, আমার মনে হয় বন্ধুরা, এই যে যখন থেকে টিন আইফোনটা কিনলো আর সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিল, মনে আছে? খুব রেগেছিল কিন্তু, ওরে বাবা ভীষণ হিংসে মনে। তো সেই জন্য সেটাকে সমর্থন করতে পারিনি যে এইরকমভাবে পয়সা খরচা, ও যথেচ্ছভাবে পয়সা খরচা করতে পারে, লোকের কাছ থেকে হাত পেতে ভিক্ষা চাইতে পারে কেসের নামে, নিয়ে সেই টাকাগুলো দিয়ে ফোন কিনতে পারে দামি, আর ও কিনলে আর কি ওর রাগ। তো সেই তারপর থেকেই আমি দেখছি ওকে মানে আসল নাম ছেড়ে কিন্তু মিনা বলে ডাকে। আর এই যে এই কবিতা চোর, সেও কিন্তু ওকে আনফলো করেছিল, আবার এই স্বার্থ পড়েছে যে মার খেয়েছিস সেটা নিয়ে। তো যাই হোক, আজকে এই যে ভিডিওটা করেছিল মনে পড়ে গেল, সেই ভিডিওটার মধ্যে একটা কথা বলেছে, কিন্তু তার আগে এই কথাটা শেষ করে নিই। সেটা হচ্ছে গিয়ে ফোন, এই ফোনটা ওর মাই ধরিয়েছিল, ওর মায়ের দুটো ফোন ছিল, ঠিক আছে? যেহেতু একটা ফোনে ওই যে তোর ভাই রে, কবিতা চোর ভাই, তোর কবিতা চোর ভাইয়ের সাথে যাতে মানে আরামসে ছেটে দিলাম, খুলে দিলাম, পাগলি পাগলা, সোনা মনা, রসের বড়া, এইগুলো যখন করছিল তখন ছেলেকে আরেকটা হাতে আরেকটা ফোন দিয়ে দিয়েছিল যে তুই ফোন নিয়ে থাক, আমাকে একটু শান্তি দে, আমি একটু শান্তি নিই, বুঝলি? তাহলে 6 মাসে কখনো ওরকমভাবে মানুষের হয় না, বাচ্চাদের ওরকমভাবে নেশা হয় না। তো যেই জিনিসটা মা করে দিয়ে গেছে, এখন কি করবে? মা নেই, মা মানে একে তো নিজের যৌবনের জ্বালা ডিজিটালি মেটানোর জন্য ওকে ফোন ধরিয়েছে, এবার সেখানে পুরোপুরি মানে হাতে কলমে জ্বালা মেটানোর জন্য যখন বেরিয়ে গেছে, তখন ওর হাত থেকে ফোনটা কিনে নিলে বাচ্চাটা করবে কি? বাচ্চাটা তো কাঁদবে, কেটে অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ, তো মা থাকাকালীন যে জিনিসটা ধরিয়ে দিয়ে গেছে, সেখানে মা নেই, লোকে তো মা না থাকলে ভোলানোর জন্য অনেক কিছু দেয়। ও তো মানে এই সময় সন্দীপ যদি ওকে ফোনটা ধরাতো, আমি তাতেও খারাপ মনে করতাম না, কারণ পরিস্থিতিটাই ওরকম, বাচ্চাটাকে ভুলিয়ে রাখতে হবে। আর আজকাল বাচ্চাদের ভোলানোর একটাই উপায়, সেটা হচ্ছে মোবাইল বা এইসব ধরনের গ্যাজেটস। হ্যাঁ, তুই তো বুঝবি না, কারণ তোর গপু তো জড় পদার্থ তোর জন্য। হ্যাঁ, সেই জন্যই বলিস তোর গপু তো জড় পদার্থ, যা হোক একটা কিছু দিয়ে দিস। সেরকম তোর গপু তো তোর কাছে বায়না করে না, এখন গপুর থেকে মানে ননির থেকে এখন গোপাল হয়ে গেছে। ননি আর এখন আর মুখ থেকে বেরোচ্ছে না। এই যে যেরকম 4 পেটাকে বিদায় করেছিল, সেরকম এবার দেখুন না এই গপুকেও কখন কোন সময় পগার পার করবে আপনারা ধরতে পারবেন না। শুধুমাত্র ওর বরকে একদম আধ্যাত্মিক তৈরি করে দিচ্ছে। তো ওর বর 2 দিন পর ওকে বসে এরকম করে পুজো করবে, তুমি দিন চড়ে তুমি দিন ঢলে, তুমি বন্ধু সখা তুমি, এরকম করে পুজো দেবে, বুঝলেন? তো এই হচ্ছে ব্যাপার। তো সেখানে
ও মানে না জেনেই এখন থেকে মানে বলছে যে সন্দীপরা নাকি ওকে ফোনের নেশা ধরিয়েছে, মানে কিচ্ছু তো দেখেনি এর আগে কোনোদিনও, ওর ভিডিও ও দেখতো না, সেই জন্যই এই ভুলভাল কথাগুলো বলতে পারে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম যে আজকের ভিডিওর মধ্যে একটা কথা বলেছে যেটা নিয়ে বলবো কথা। তো এই যে সীমা ওদের বাড়িতে গেছে আর সীমা মেসোমশাইয়ের সামনে বসে সম্পূর্ণটা ক্লিয়ার করে দিয়েছে। মেসোমশাইকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা বলুন তো, আমি কি কোনোদিনও আজ পর্যন্ত আপনাদের বাড়িতে রাত্রিবেলা থেকেছি? তো উনি তখন বলছেন না, আমরা তো উল্টে বলেছি যে তোমরা থাকো, তোমার একদিন কেন, তোমার যদি মনে হয় 10 দিন থাকার 10 দিন তুমি থাকবে, দেখি কে কি বলবে, কার জ্বলন হয় সেটা আমরা দেখে নেবো। এই পুরো কনভারসেশনটা আপনারা শুনেছেন। তো সেটা শুনেই ঘোড়ামুখী বলছে হ্যাঁ, ওনাকে সমস্ত কিছু বলিয়ে দিয়েছে, শিখিয়ে দিয়েছে, মানে তোতা পাখির মতো সমস্ত কিছু মুখের মধ্যে সব বুলি দিয়ে দিয়েছে। তারপর জিজ্ঞাসা করছে বলুন তো, আমি আপনাদের বাড়িতে থাকি? তো উনি কি বলবেন? না থাকো না, উনি বলবেন যে না হ্যাঁ থাকো, সেটাই তো বলবেন। না কোনোদিনও তুমি থাকোনি, সেটাই তো বলবেন। সমস্ত আগের থেকে প্ল্যান করে এখন শোনাচ্ছে না 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 না, আমরা প্রমাণ দিক, আমরা বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি ও ওখানেই ছিল। তো ও প্রমাণ দেবে তখনই যখন তুই প্রমাণ দিবি যে কবিতা চোর মার খায়নি। এই যে তুই বলেছিলি, তোকে যে ফোন করে বলেছিল, আর কে বলছে আমরা মার খাইছি, কে বলছে মার খাইছি আমি, এরকম যে বলছিল, তুই যে কনভারসেশনটা বলছিলি, ও তাই বলো, আমি ভাবলাম তুমি মনে হয় আমার মার খেয়েছো। তো তুই নিজের হাসিটা দেখেছিস? তুই যে আজকে সন্দীপের হাসি নকল করছিলি, তুই নিজে দেখেছিলি যে ওই যে একটা পরপুরুষের সাথে কথা বলার সময় তোর ভিতরে, শরীরের ভিতর থেকে কীরকম আনাংলাপনামি বেরোয়, আর সেটাই যখন হাসির মাধ্যমে বেরিয়ে আসে কীরকম হয়, সেটা তুই একবারও চিন্তা করেছিলি? তো তুই তো পরিষ্কার করে দিলি আজকে যে এই কবিতা চোরের সাথে তোর যে কনভারসেশনটা, সেটা সম্পূর্ণ একটা বানাওয়াটি কথা, একটা সম্পূর্ণ বানাওয়াটি কনভারসেশন। সমস্ত আগের থেকে ঠিক করে তোরা এইরকম একটা কনভারসেশন করেছিস, নাহলে বিশ্বাস করি না মার খায়নি। ওই দিনকার কোনো কিছু দেখা সমস্ত কিছু দেখা, তাহলে বিশ্বাস করব। দেখা যে ওটা ওই দিন পুরো যাতে বুঝতে পারি, পুরো প্রপারলি, যে কি যেন বলে প্রমাণ, তুই যেরকম প্রমাণ চাইছিস ও তখন দেবে, ও প্রমাণ দেবে। তোরা প্রমাণ দিতে পারবি যে ওই দিন মার খেয়েছি কি খায়নি? তো পরিষ্কার বোঝা গেল। এটা যদি বানাওয়াটি হয় তাহলে তোর আর তোর ওই কবিতা চোরের যে কনভারসেশন, ফোকলার যে কনভারসেশন, সেটাও সম্পূর্ণ মিথ্যা। তুই বলেছিস যে যেরকম সে অন্যকে তাই ভাবে, তো তাই তুইও যেহেতু ওর ধপের চপে সাথ দিচ্ছিস, তুই ভাবছিস হয়তো মেসোমশাই সীমার ধপের চপে সাথ দিচ্ছে, তোর এটা ধারণা হচ্ছে, তাই না? তো যাই হোক, নিজের দিকে আগে দেখ, তাহলে বুঝবে। আর নিজের হাসিটা একবার তুই দেখিস, বিশেষ করে পরপুরুষ বলছে এই লোকটা কে রে, এই লোকটা কে, এই যে টুক করে আসলো, এসে টুক করে উঠে গেল, মানে সরে গেল, কে এই লোকটা যেই হোক, তুই এটা কেটে দিলি কেন? তুই এই অংশটা কেটে দিলি কেন? তোর মনে যদি কিছু না থাকবে, এটা কি তোর কোন নাগর, কত নম্বর নাগর রে এটা? এই যে এত ভুড়িওয়ালা, এত ভুড়ি, ও আসলে ওনার তোর মানে ওনার ভুড়ি আছে, তোর ভুড়ি নেই, এটা একটা খুব বড় মানে ভালো ব্যাপার। তো তোরটা তো চোখে দেখা যাচ্ছে। তো ওখানে তো একটা পাবলিক প্লেসে সীমাকে দেখা গেছিলো দূরে হাঁটছে, বা তোর যখন বাড়িতে কেউ নেই, তখন যে বাড়িতে বর নেই, সেই সময় একটা পরপুরুষ ঢুকছে, আর ঢুকছে যদি সত্যি সে তোর সাথে কোনো সম্পর্ক না থাকতো, তাহলে তুই পরবর্তীকালে ওই অংশটা তোর ভিডিও থেকে ট্রিম করে বাদ দিয়ে দিলি কেন? উত্তর আছে বন্ধুরা, প্লিজ। যারা আমাদের ভালোবাসেন, আর যারা এমনকি ওকেও যারা ভালোবাসেন, তাদেরকে বলবো যে আজকে গিয়ে প্রশ্নটা করুন তো, যে এই যে ভদ্রলোক ওদের বাড়িতে ঢুকছিল, তো সেক্ষেত্রে ওই ভদ্রলোক যে ক্যামেরা বন্দি হয়েছে, সেটাকে পরবর্তীকালে গিয়ে আবার কেন ট্রিম করে বাদ দিয়ে দেওয়া হলো? তার মানে এর সাথে কি সম্পর্ক? আর ওই ভদ্রলোকের সিনটা যখন আসছিল, ক্যামেরা যখন বন্দি হয়েছিল, যখন ভয়েস ওভার দিয়েছিল, ওর ভয়েসটা সম্পূর্ণ দেখা গেছে যে ও একেবারে ভ্যাবাচাকা খেয়ে নিজেকে সামলে আবার ও শুরু করেছে। তো এই ভদ্রলোককে ও এটা বাদ দিল কেন? এই যে এখন ওই ভেড়ার সাথে যেটা হচ্ছে, মানে এখন কি মানুষকে বোকা বানানোর জন্যই সমস্ত কিছু করছে? ভালো করে মনে আছে নিশ্চয়ই তার যে ভাই, যার সাথে এখন আবার মিলে সুর মেয়েরা তোমারা হচ্ছে,
তার সাথে কিন্তু একটা প্ল্যান করেছিল, দর্শক ঠকানোর একটা প্ল্যান করেছিল যে একটা পরকীয়া খেলা খেলবো। কি আমাদের তো দর্শকরা আছে, একটু বেশি করে করে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ, তারা এসে দেখবে, তারা ভাববে যে কত সত্যি ঘটনা ঘটছে। এরকম একটা ঘটনা তো বলেছিল যে তুমি একটু সাথ দাও আর আরেকজনও থাকবে, আর ওর বরকেও কিন্তু মানে সমস্ত কিছু জানিয়ে এই খেলাটা খেলা হবে। তো এখন কি, তখন তো ওই ভাই সাথ দেয়নি, ওর সাথ দেয়নি। তাহলে কি এই যে আরেকজনের কথা বলা হয়েছিল, তাহলে এই কি সে? আমার তো মনে হচ্ছে তাই। আমার কাছে তো ভিডিও ফুটেজটা রয়েছে আর স্ক্রিনশট তো আপনাদেরকে দেখিয়েই দিলাম। তো বলুন তো, ও প্রশ্ন করুন যে এটা কি, এটা সত্যিকারের ওর নোংরামি, নাকি এই যে একটা বলেছিল পূর্ব পরিকল্পনা ছিল যে মানুষ ঠকানোর জন্য যে একটা পরকীয়া খেলা। এমনিতেই দেখতে পাচ্ছেন হাজব্যান্ড ওয়াইফ মিলে কিন্তু রীতিমতো প্রত্যেক দিন মানুষকে বোকা বানিয়ে ইনকাম করছে, রেভিনিউ জেনারেট করছে। প্রত্যেক কটা মানুষ গিয়ে বোকা হচ্ছে ওখানে, কারণ ওদের যেটা হচ্ছে পুরো স্ক্রিপ্টেড নাটক হচ্ছে। ওই ভেড়ার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে ভেড়া ঠিকমতো অ্যাক্টিং করতে পারছে না, আর এ ওভার অ্যাক্টিং করছে। ভেড়া একদম মানে অ্যাক্টিং করতে পারছে না, আর এর ওভার অ্যাক্টিং এমন করছে যে পুরোপুরি ধরা পড়ে যাচ্ছে যে এটা পুরো মিথ্যে নাটক হচ্ছে। লজ্জা করে না যে কিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজেকে বলে, যে এত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সবাই ওর কথা শোনে, যে কিনা ব্লগারদের মানে ভেতর থেকে ব্লগাররা ব্লগের মধ্যে কি মিথ্যাচারিতা করেছে সেটা টেনে বার করে এনে দর্শকদের দেখাবে ব্লগারের আসল রূপ। সে নিজের ব্লগের মধ্যে দিনের পর দিন মিথ্যাচারিতা নাটক করছে। ভাবতে পারেন এই কত বড় হিপোক্রেট ভণ্ড দোগলা, ভাবতে পারেন? এইভাবে দূর দিকে ইনকাম করছে। ওর ব্লগিং চ্যানেলে গিয়ে দেখলে বোঝার উপায় আছে যে ওর কন্ট্রোভার্সি চ্যানেলের ওর রূপ কি, বোঝার কোনো উপায় নেই। দুটো জায়গায় সম্পূর্ণ আলাদা। এই কন্ট্রোভার্সি চ্যানেলে দেখলে বোঝাই যাবে না যে ওর মানসিক পরিস্থিতি খারাপ, ওর শারীরিক পরিস্থিতি খারাপ। চলুন মানসিকটাকে নাও, তাও আমি নিজের কন্ট্রোলে করে নিতে পারবো, কিন্তু শারীরিক যখন মানুষের অবনতি থাকে তখন ঠিক ধরা পড়েই যায়। তো সেক্ষেত্রে দেখুন যে কিনা নিজের মানে কন্ট্রোভার্সি চ্যানেলে অন্যান্য ব্লগারদের দোষ ত্রুটি সেগুলোই ধরছে। ও তো ভালো কিছু ধরে না, দোষ ত্রুটি ভুল এগুলো ধরছে। সে নিজে ব্লগিং চ্যানেলে দর্শকদের ঠকিয়ে মিথ্যে নাটক করছে। ওর ব্লগিং চ্যানেলটায় গিয়ে যখন দেখি কি নোংরা গিদড়, কি ধরনের গিদড়, মানে দেখলে অবাক হয়ে যায়। চায়ের কাপটা যদি দেখেন, বাপরে বাপ, শুধুমাত্র অ্যালুমিনিয়ামের যে কড়াইগুলো আছে সেগুলোকেই চেপে চেপে মাজে, আর বাদ বাকি চায়ের কাপ, সেই চায়ের কাপ ভালো করে মাজানোর প্রয়োজন পড়ে না। নিজে তো চা অতটা খায়ও না, বরকে দেয় তো ঠিকমতো মাজে না। আমার তো মনে হয় রোজ জল দিয়ে ধুয়ে রেখে দেয়। ওই যে হ্যান্ডেলটা আছে যেটা ধরে আর কি চাটা খায়, সেই তার মাঝখানেও দেখলাম কি সাবান না কি সাদা সাদা হয়ে রয়েছে। এতটা গিদড় নোংরা, এত নোংরা, শুধু ওই মুখে ফিল্টার লাগিয়ে বসে থাকলেই হয় না। তো সীমাকে তো অনেক কথা বলছিল, যে সীমার মানে যৌবন নিয়ে আরও নানান কথা, সীমার ছেলে মেয়েকে নিয়ে অনেক কথা বলে। তো সেগুলো তো বলতেই থাকবে, কারণ ওগুলো না বললে তো ইনকাম করতে পারবে না। সীমাকে তো টেনে নামানোর চেষ্টাই করতে হবে, কারণ নিজে তো উপরে উঠতে পারছে না। তো তোকে চ্যালেঞ্জ দিলাম, তুই ফিল্টার অফ করে ভিডিও করে দেখা তো। ফিল্টার অফ করে ভিডিও করে দেখা, তুই সীমার কথা বলছিস। সত্যি অবাক হয়ে যায়। এদিকে বলছিস যে ওর মানে ওর কি যেন বলে, বাইরে একটা বয়ফ্রেন্ড আছে, আবার এই যে ভাই যাকে বলে সেও ওর বয়ফ্রেন্ড, সবই ওর বয়ফ্রেন্ড, অথচ দেখতে ভালো না। একটা মানুষ যে এতগুলো যার বয়ফ্রেন্ড থাকবে তাকে দেখতে সুন্দর না হলে হবে? তুই দেখ একটাও জোটাতে পারছিস? তোর তো লুকিয়ে লুকিয়ে যে আসছে সে তো কি জানি কি করে, মুখের ওপর রুমাল ফেলে মনে হয়, উঁচু করে খোপা করে রাখলে সেটা ঝগড়ুটিদের মতো লাগে। তাহলে তুই তোর ওই সুমো রেসলিং টিনা মুনিমকে দেখেছিস, যখন শ্যাম্পু করে এরকম করে বাদে এখানটা পুরো সুমো রেসলারদের মতো লাগে, দেখেছিস? তুই ওকে বলেছিস কোনোদিনও যে বিচ্ছিরি লাগে? বলবি না, কারণ তুই তো দালাল।
তো যাই হোক, তুই আবার নাইটির কথা বললি যে বন্ধুরা যারা মনে করে যে নাইটিটা খুবই অসভ্য মনে হয় ড্রেস, শাড়ি অনেক ভালো, তাদের জন্য বলি না নাইটিটা কোনো অসভ্য না। দেখ, সভ্যর ব্যাপার না, বাট ওই পোশাকটার মধ্যেই তার পারপাস লেখা আছে, মানে বোঝানো আছে। সেটা কি? নাইটি, কথার মধ্যেই নাইট আছে, মানে রাত্রিবেলা যেটা পরে শোয় সেটাকেই নাইটি বলে, তাই তো? তাহলে নাইটি, যেটা নাইটে পরে শোয়ার কথা, সেটা পরে তুই যদি পাড়াটলাতে বেরোস, তো তুই দেখ তুই কি অবস্থা। বিরিয়ানি কিনতে ওই একটা ওই এমন হোল ডুকডুক করলি, মানে ওর ভেতরে বিরিয়ানিওয়ালাকে এরকম করে দিয়েছিস, ভেতরে হাত ঢুকিয়ে তারপর তোকে দিয়ে দিয়েছে নাকি? এক হাতে তোর হাতে বিরিয়ানি ধরিয়েছে আর এক হাতটা মনে হয় ভেতরে তোর এই ভেতরে ঢুকিয়ে দিয়েছিল, সেই জন্যই তুই ওইটা পরে গেছিস। মুদির দোকানেও সেটাই যাস, এরকম করে দাঁড়াস নাকি? গিয়ে মুদির দোকান থেকে জিনিস নিয়ে আসিস। তাহলে একটা বাড়ির বউ বাড়ির থেকে বেরিয়ে নাইটি পরে সে কখনো যেতে পারে? যেতে পারে না। বাট তুই যাস, কারণ তোর নাইটির তলা দিয়ে চালাচালি হয়তো, সেই জন্য। নাইটিগুলো সেরকম। কোন নাইটিটা পরে যাস? ওই যেটা আলখাল্লা, যার মধ্যে থেকে এই যে টাইট ফিট হাত যেটা বসে থাকবে, সেখান থেকে তো হাত গলাতে পারবে না, সেই জন্য ওটাকেই এখান থেকে অনেক জায়গা আছে, স্পেস আছে, এখান থেকে সোজা হাত ঢুকে যায়, সেই করতেই যাস ওই নাইটিটাই পরে, বুঝলি? তুই যে বলছিলি ওই বাবলু পিসির কথা, যে শাড়ি পরেছে, এমনভাবে পরেছে, ওনার চেহারাটা সেরকম, কিন্তু কোন মানুষটা ইচ্ছে করে এটাকে এরকম নামাচ্ছে, আর কোন মানুষটা ভুলবশত নেমে গেছে তুলছে, দুটোর মধ্যে দর্শক মানুষ ডিফারেন্স বুঝেছিস? তাই বেশি বকতে আসিস না। তুই যে কেন এরকম পড়ে থাকিস ঘরের মধ্যে সারাক্ষণ এভারেডি হয়ে, সেটা বুঝতেই পারি। ওই যে লোকটা আসে দুমদাম করে, কোনো ব্যাপার নেই, টুক করেই তো যা হওয়ার হয়ে যায়, তাই না? খুব ভালো করে বুঝতে পারি। তো আগে নিজের দিকে দেখ, তারপর অন্যকে নিয়ে কথা বলবি, বুঝলি? তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই অবধি রাখছি। আবারও যদি কিছু বলার হয় আবারও বলবো, অবশ্যই বলবো। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।